দেখো স্টার্ট হচ্ছে। শুরু হচ্ছে। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাই প্রতিভা প্রকাশের নিয়মিত আয়োজন কবির কণ্ঠে কবিতা পাঠের অনুষ্ঠানে। আমি নিজেকে বেশ সম্মানিত বোধ করছি আমাকে এত চমৎকার একটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আমি প্রথমে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই কবি ও শিশু সাহিত্যিক মঈন মুরসালিনকে এবং প্রতিভা প্রকাশের ফেসবুক গ্রুপে সংশ্লিষ্ট সকল সদস্যবৃন্দকে। আমি প্রথমে প্রতিভা প্রকাশ সম্পর্কে একটু বলতে চাই। প্রতিভা প্রকাশ একটি জনপ্রিয় প্রকাশনী সংস্থা। তারা বাংলাদেশের গুণী লেখক, কবি এবং প্রবাসী কবি লেখকদের নিয়ে কাজ করেন এবং বাংলাদেশের 21শে বইমেলার পাশাপাশি আন্তর্জাতিক বইমেলাতেও তারা অংশগ্রহণ করেন। আজকে প্রতিভা প্রকাশের নিয়মিত আয়োজনের কবির কণ্ঠে কবিতা পাঠের অনুষ্ঠানে আমার পূর্বে অনেক গুণীজনরাই অংশগ্রহণ করেছে। আমি 85তম পর্বে আছি, কবি জুবায়েদা আক্তার চৌধুরী। আমি শুরুতেই আমার পরিচয়টুকু দিতে চাই এবং পাশাপাশি আমার কবি হয়ে বেড়ে ওঠার পেছনে ছোট্ট করে সংক্ষিপ্ত আকারে একটি গল্প বলবো। আমি কবি জুবায়েদা আক্তার চৌধুরী। আমার দাদার বাড়ি ফেনী। ফেনী হলেও আমার জন্ম থেকে আমার বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। আর বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। আমি মূলত কবি হয়ে ছোটবেলায় টুকটাক লেখা হয়েছে ঠিকই, কিন্তু তেমন একটা কোথাও প্রকাশ করা হয়নি। একটা সময় আমি লিখতে থাকি। আর আমার খালাতো ভাই বরেণ্য প্রয়াত কবি দালাল চৌধুরী আমার খালাতো ভাই। ওনাকে শ্রদ্ধা জানাচ্ছি আজকে আমার লাইভের মাধ্যমে। আর আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করেন। আমার পরিবারে উনি আছেন কবি। আর এরপরে ওনার থেকেও একটু অনুপ্রেরণা পাওয়া আমার টুকটাক কবিতা লেখা। আমি ডায়েরিতেই লিখতাম কবিতা। আমার একমাত্র ছেলে মুনতাকা আখিয়ার নূর, ও আমার একটা কবিতা নিয়ে জনকণ্ঠে মেইল করে। একটু ও এবং আমার হাজবেন্ড মাহবুল ইসলামের অনুপ্রেরণা ও সহযোগিতায় আসলে আমার কবি যাত্রা শুরু। এরপর জনকণ্ঠ আমার কবিতাটি ছাপায়। এরপর পরপর অনেকগুলো কবিতা ছাপায়। আর কবি হিসেবে পরিচিতি আসলে প্রথম আমাকে জনকণ্ঠেই দেয়। এই জন্য আমি জনকণ্ঠকে এবং জনকণ্ঠের ডাইরেক্টর তোফায়েল আহমেদ এবং সাংবাদিক তৌফিক অপু এবং জাহাঙ্গীর ভাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। এরপর যখন আমি আস্তে আস্তে সবাই আমাকে, আমার বন্ধু প্রিয়জন সবাই আমাকে অনুপ্রেরণা দিচ্ছিলেন যে কবিতা লেখার ব্যাপারে বা কবিতার বই বের করার ব্যাপারে। একটা সময় আমার যখন বেশ কিছু কবিতা জমে গেল, তখন মনে হলো যে না, আমার একটা কবিতার বই বের করা উচিত। তখন আমি চিন্তা করলাম কিভাবে আমি করব, যেহেতু আমার কোনো আগে ধারণা ছিল না। অনেক প্রকাশনী সংস্থার সাথে কথা হয়, তারপরও নিজের মন থেকে যে একটা তৃপ্তি পাওয়া সেটা পাচ্ছিলাম না। তখন আমার মনে হলো আমার প্রিয় কবি আনিসুল হক, প্রিয় কবি কথা সাহিত্যিক আনিসুল হকের কথা মনে হলো যে এই মানুষটার কাছে গেলেই আমি আমার স্বপ্নের কথা বলতে পারবো বা আমার স্বপ্ন পূরণ হওয়ার সম্ভাবনা থাকতে পারে।
তখন আমি আমার ছোট বোন তহিদা শিরোপা, ও প্রথম আলোতেই জব করে, ওকে আমার কথাটা জানালাম। ও আমাকে আনিস ভাইয়ের ফোন নাম্বারটা দিল। সেই রাতে আমি আনিস ভাইকে ফোন দিই এবং আমি কথা বলি ওনাকে, আমার বই বের করার আগ্রহটা প্রকাশ করি। উনি বেশ আগ্রহ সহকারে আমার কথাগুলো শুনলেন এবং পরদিনে আমাকে ওনার প্রথম আলোর অফিসে আমাকে যেতে বললেন। আমি আমার পাণ্ডুলিপি নিয়ে আমি গেলাম এবং উনি আমাকে বেশ কিছু সময় দিলেন, আমার কথা শুনলেন, আমার কবিতাগুলো পড়লেন এবং উনি বললেন, হ্যাঁ তুমি কবিতা পড়ে উনি মোটামুটি বললেন যে বেশ ভালোই লিখেছো, প্রথম কবিতা হিসেবে বের করতে পারবে। তখন উনি আমাকে পরিচয় করিয়ে দিলেন পাল পাবলিকেশনস সাথে, প্রকাশনী সংস্থা বেশ স্বনামধন্য পাল পাবলিকেশনস। পাল পাবলিকেশনসের প্রধান কর্ণধার হাসান জাইদি ভাই, উনি এত অসাধারণ একজন মানুষ, সত্যি মানে আমার এই কবি জীবনে, এই লেখার জীবনে আমি ওনার কাছে অনেক অনুপ্রেরণা পাই। উনি বেশ সহযোগিতাও করেছেন, চমৎকার একজন মানুষ, ওনাকে আজ আমি ধন্যবাদ জানাই। তা আমি আনিসুল হকের কাছে, কবি আমার প্রিয় কবি আনিসুল হকের কাছে আমি চিরকৃতজ্ঞ যে ওনার জন্য আমি এত চমৎকার একটি প্ল্যাটফর্ম পেয়েছি। আমার কবি হয়ে চলার পথটুকু আমার বেশ স্মুথ হয়ে যায় এবং প্রথমে আমি প্রচুর সাড়া পাই। আমার প্রথম বই 2018 সালে আমার প্রথম কাব্যগ্রন্থ তোমার জন্য এক পৃথিবী লিখব, এই বইটি আমি প্রথমে খুব সাড়া পাই। আমার সত্যি আমি অভিভূত যে দেখে আমার আগ্রহটা আবার দ্বিগুণ হারে বেড়ে যায়। আমি আনিস ভাইকে যখন প্রচণ্ড আমার কৃতজ্ঞতা প্রকাশ করছিলাম, ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, আজকে আপনার জন্য আমার এই জায়গায় আসা। উনি আমাকে একটাই কথা বললেন, তোমার কবিতা তো আমি লিখে দেইনি, তোমার কবিতা তুমি লিখেছ, সুতরাং কৃতজ্ঞতাটুকু তোমার। তারপরও আমি বলি যে ভাইয়া যদি আমাকে, আনিস ভাই যদি আমাকে এই প্ল্যাটফর্মটা না দিত, আমি আসলে আজকে এই পর্যায়ে হয়তো আমি আসতে পারতাম না। আমি আনিস ভাইয়ের কাছে চিরকৃতজ্ঞ। আমার প্রথম কাব্যগ্রন্থ 2018 সালে প্রকাশিত হয়, তোমার জন্য এক পৃথিবী লিখব। আর আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ বের হয় সেই তুমি নাও তোমার ছায়া। এই দুটো বই আমার বের হয়েছে। এরপর বলতে চাই আমি আমার শুরু করতে চাই মূলত কবিতাটুকু। আমার এখন তো শোকের মাস আগস্ট, আমি আমার জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে, বঙ্গবন্ধুকে আমি বিনম্র শ্রদ্ধা জানাই এবং বঙ্গবন্ধুর পরিবারের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও ওনাদের রুহের মাগফিরাত কামনা করছি। আমি প্রথমে শুরু করতে চাই বঙ্গবন্ধুকে নিয়ে আমার, ওনাকে শ্রদ্ধা ও স্মরণ করে ওনাকে নিয়ে লেখা আমার একটা কবিতা দিয়ে আমি শুরু করছি। আমি আগেই বলে যাচ্ছি, আমি কবি, বাচিক শিল্পী নই। কবি হলে যে বাচিক শিল্পী হতে হবে এমনও কোনো কথা নেই। আমার একটু ভুল ত্রুটি হতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার প্রথম কবিতা, বঙ্গবন্ধু তুমি আমার বাংলাদেশ। শোকের চাদরে ঢেকে আছে বাংলাদেশের চোখ, বঙ্গবন্ধুর সেই বজ্রকণ্ঠ আবার ধ্বনিত হোক। তোমাকে ছুঁইনি কখনো, চোখে দেখিনি কোনো দিন, তুমি আধারের বুকে প্রদীপ হয়ে জ্বলবে চিরদিন। ৭৫-এর 15ই আগস্ট বাঙালির কলঙ্কিত অধ্যায়, বঙ্গবন্ধু তোমায় স্মরণ করি ভালোবাসার শ্রদ্ধায়। পারেনি ওরা মুছতে তোমাকে বিকৃত মিথ্যার খরস্রোতায়, তোমার কথা লেখা আছে বাংলার স্বাধীন পতাকায়। তুমি জাতির পিতা, আমার স্বাধীনতা, তুমি না থাকলে পেতাম কোথায় লাল সবুজের পতাকা।
তুমি জন্মেছ বলেই জন্মেছে এই দেশ, বঙ্গবন্ধু তুমি আমার বাংলাদেশ। আমার দ্বিতীয় কবিতাটা আমি পাঠ করছি। আমার এবছর জুনের 11 তারিখ আমার পিতৃতুল্য বড় দুলাভাই ইন্তেকাল করেন। আমি ওনার রুহের মাগফিরাত কামনা করছি। আমার আজকের আমার এই লাইভ প্রোগ্রামটি আমি আমার বড় দুলাভাইকে উৎসর্গ করছি। ওনাকে স্মরণ করে আমার দ্বিতীয় কবিতা কষ্টের নোনা হাওয়া। জীবন চলছে জীবনের মতো, থমকে গেছে মন, বিষাদ খামে পুড়ে দিলেন অচেনা ভুবন। ঢেউ ঢেউ হাওয়া দোলে মুঠো মুঠো স্মৃতিতে, বুকের ভেতর ভাঙন ধরে কাঁদি নিরালায় নিভৃতে। ছোটবেলার কত স্মৃতি, কত গানের সুর, এক নিমেষেই হয়ে গেলেন মেঘ বৃষ্টি রোদ্দুর। তাই বুঝি আকাশ কাঁদে মাটি ছুঁয়ে ছুঁয়ে, বাড়ির পাশের গাছগুলো আজ কাছে নুয়ে নুয়ে। বুকের ভেতর মেঘের মতন থমথমে এক ব্যথা, শোকের আগুনে জ্বালিয়ে গেলেন বহু স্বপ্নের চিতা। চিরনিদ্রায় চলে গেলেন প্রিয় সেই বাড়িতে, ঘুমিয়ে থাকুন মায়ের বুকে পরম শান্তিতে। একা লাগে যদি চড়ুই শালিক কিচির মিচিরি ডাকুক, ঝিরি ঝিরি হাওয়ায় শিউলি ফুল ছড়িয়ে ছিটিয়ে থাকুক। ভরা সন্ধ্যায় সবুজের মাঠে যদি আকাশ করে কালো, জ্যোৎস্নার আলো ছড়িয়ে দিবে জোনাকিরা দেবে আলো। চলে গেছেন দূর বহু দূরে হৃদয় ভেঙে চুরে, এখনো রয়েছেন মধ্যমণি হয়ে সবার মন জুড়ে। দীর্ঘশ্বাসে ভেসে বেড়ায় সুখের সহস্র দিন, কি করে শোধাবো আজ ভালোবাসার ঋণ। কত স্মৃতি জুড়ে আছে প্রিয় মানুষের ছবি, কত শ্রদ্ধা আর ভালোবাসা জানে ওই আকাশের রবি। আপার দুচোখ অশ্রু সজল, মনে কষ্টের নোনা হাওয়া। আপার পৃথিবী ভরপুর ছিল, এখন শূন্যতারই আসা যাওয়া। আপা ভালো নেই দুলাভাই, তাই আমরাও ভালো নেই। মন বাড়িটা কোথায় যেন হারিয়ে গেছে তাই। আমার ঝিরি ঝিরি বৃষ্টি চুপচাপ, ঝিরি ঝিরি বৃষ্টি চুপচাপ, ব্যালকনিতে বসে আছি একা চুপচাপ। ভাবছি তোমাকে, টুপটাপ সময় পড়ছে ঝরে, বৈশাখী ঝড়ে। বৃষ্টির ঝাপট কানে কানে, বৈশাখে কথা হবে কবিতা ও গানে। দূর দিগন্ত কাছে আসে, কাছে এসে বসে, চুপচাপ টুপটাপ ঝরে ভালোবেসে। আমার কবি জীবনের আরও দুজন মানুষের কথা না বললেই নয়, যাদের আমি আসলে প্রকৃতপক্ষে আমি আমার গুরু মানি। আমার প্রথমে যার কথা বলি, 2018 সালে আমার 21শে বই মেলায় আমার পরিচয় হয় আমার বেশ শক্তিমান কবি এবং শ্রদ্ধেয় কবি আবু হাসান শাহরিয়ার ভাইকে। ওনার প্রথম কয়েকটা কথা, সত্যি কথা বলতে ওনার সাথে আমার খুব কম দেখা হয়েছে, কিন্তু ফেসবুকে ওনাকে আমার বেশি পাওয়া। তো প্রথম দেখা উনি আমাকে বলেছিলেন, যাবি বহুদূর তাহলে ধীরে চলো। এটা আমি সবসময় মেনে চলি, সবসময় আমি এটা মনে প্রাণে আমি মনে করি যে এই কথাটা আসলে সত্য কথা বলেছেন। আর আরেকটা কথা বলেছেন, 10টি কবিতা পড়ে একটি কবিতা লিখবে, 10টি বই পড়ে একটি কবিতা বের করবে। আমি সেটা মেনে চলি। এরপর আমার প্রথম কাব্যগ্রন্থ তোমার জন্য এক পৃথিবী লিখব, এই বইটি বের হওয়ার পরে আমি চট্টগ্রামে যাই আমার দুজন শ্রদ্ধেয় মানুষের সাথে দেখা করার জন্য। একজন গীতিকার
নাট্যকার এবং সঙ্গীত শিল্পী প্রয়াত শান্তনু বিশ্বাস। আমি ওনাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। গত 12ই জুলাই ওনার প্রথম প্রয়াণ দিবস পালন করা হলো। আমি সৃষ্টিকর্তার কাছে বলি আল্লাহ যেন ওনাকে, ওনার আত্মার শান্তি কামনা করছি। শান্তনু বিশ্বাস দাদার সাথে এবং পূর্বকোণের সাহিত্য সম্পাদক প্রিয় কবি এজাজ ইউসুফির সাথে আমার দেখা, এবং প্রথম দেখা আমি ওনাদের দুজনের হাতে আমার প্রথম কাব্যগ্রন্থ তোমার জন্য এক পৃথিবী লিখবো আমি ওনাদের হাতে তুলে দিই। এরপর আমি এত চমৎকার একটা সাড়া পেলাম, মানে আমি অভিভূত। ওনারা আমার প্রথমেই যে জিনিসটা আমার করলেন, আমার ভুল ত্রুটিগুলো বললেন যে এভাবে তুমি কবিতা লিখবে, এই জিনিসগুলো তুমি পরিবর্তন করবে, বা আমাদের কবিদের আসলে অনেক বানান ভুল হয়ে যায়, যেটা হওয়া উচিত না। ছোট ছোট বানান ভুলগুলো ধরিয়ে দিয়েছেন। তারপরে মাত্রার ব্যাপার, কবিতার যে অন্তমিল রেখে কবিতা লেখা, মাত্রার ব্যাপারে এটা আমাকে কবি এজাজ ইউসুফি ভাই একদম হাতে কলমে আমাকে শিখিয়েছেন। আমি ওনার কাছে শ্রদ্ধার সাথে ওনাকে আমি বিনম্র শ্রদ্ধা জানাই এবং ওনার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এই লাইভের মাধ্যমে। আমি শান্তনু বিশ্বাসের কাছে, প্রয়াত শান্তনু বিশ্বাসের কাছে আমি এতটাই কৃতজ্ঞ যেটা আসলে আমি বলে বোঝাতে পারবো না। ওনার সাথে আমার যেদিন প্রথম দেখা হয় ঠিক পরদিন উনি আমাকে ফোন করেন এবং বলেছেন তোমার ভাবনাগুলো খুবই সুন্দর এবং তোমার ভেতরে আমি সম্ভাবনা দেখি, তুমি কিছু জিনিস বাদ দিবে এবং কবিতার দিকে তোমার মনোযোগটা বেশি দিবে, তুমি কবিতা লিখো, কবিতা লিখে আমাকে পাঠাও, আমি দেখব তোমার কোথাও ভুল ত্রুটি আছে কিনা। আমি যখন ওনাকে কোনো কবিতা আমি লিখে পাঠাতাম, ওনারা আসলে তো আমাকে কবিতা লিখে দিতেন না, কিন্তু কবিতা যখন পাঠাতাম উনি বলতেন, ওনার যদি পছন্দ না হতো বলতেন আবার ভাবো, নতুন করে ভাবো, নতুন করে ভাবো। আমি আবার নতুন করে লিখতাম। যদি কোনো পুরাতন কোনো ওয়ার্ড যে না এই ওয়ার্ডগুলো পুরনো হয়ে গেছে, নতুন ওয়ার্ড তুমি তৈরি করো, এবং বলতেন তুমি কবিতায় তোমার আধুনিকতা ছোঁয়া নিয়ে আসো। এইভাবে আসলে আমি কবিতা সম্পর্কে আমার অনেক কিছু আমি জানতে পারি। আমি অকণ্ঠ চিত্তে ওনাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং শান্তনু বিশ্বাসের আত্মার শান্তি কামনা করছি। এরপর আমি আরেকটা কবিতায় চলে যাচ্ছি। আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ সে তুমি নও তোমার ছায়া, সেটা থেকে আমি একটা কবিতা পাঠ করছি। কবিতার নাম সে তুমি নও তোমার ছায়া। হাওয়াই ফিসফাস শেষ বিকেলের মায়া, চমকে চোখ খুলি তুমি নও সে তোমার ছায়া। মাটি সরে গেছে কবে, তবু তো দাঁড়িয়ে আছি, ডেকে বলো কে ফেরাবে মাটির কাছাকাছি, কে জ্বালাবে আলো আধার আবছায়া, বিদ্যুৎ চমকালো শেষ রাতের মায়া, তুমি নও সে তোমার ছায়া। আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ সে তুমি নও তোমার ছায়া, এই বইটি বের হয়েছে 2019 সালে। আমার এর পরের কবিতা চোখ জুড়ে ঘুম জেগে আছে। চেয়ে দেখো চোখ জুড়ে ঘুম জেগে আছে, রাত জেগে আছে ওই তারায় তারায়, জেগে আছো জেগে থাকো মেঘের গায়ে। ফাগুন এলো ভোরে শিশির মাখা গায়, মন পাখা মেলে ওই ডানায় ডানায়, প্রেমের কাব্য উঠেছে জেগে জলের ছোঁয়ায়। এলো চুল ওরে ঝিরি ঝিরি ফাগুন হাওয়ায়, কবিতায় কথা হবে জ্যোৎস্না ভেজা রাতে, চাঁদ জেগে আছে জেগে থাকো পাহারায়।
আমার এর পরের কবিতা ভাঙা কাজ। আমাদের সমাজে যে বিক্ষুব্ধ অবস্থা একটু সেটা নিয়ে আমার আসলে মেনলি লেখা এই কবিতাটি আমি পড়ছি। ভাঙা কাজ। স্বপ্নগুলো টুকরো টুকরো ভাঙা কাচের মতো ছড়িয়ে গেছে সারা দেশে লজ্জায় অবনত। এবার তাদের জড়ো করো, করো সংহত। স্বপ্ন আমার পলাশ শিমুল ফুটুক শত শত। আমার জনকণ্ঠ ছাড়াও অনেকগুলো দৈনিক পত্রিকায় আমার কবিতা প্রকাশিত হয়েছে। তাদের ভেতর দৈনিক ইত্তেফাক, দৈনিক কালের কণ্ঠ, দৈনিক পূর্বকোণে, আর দৈনিক আজাদিতে আমার গদ্য মানে আর্টিকেল ছাপা হয়েছে বেশ কিছু। আমি দৈনিক আজাদির রাশেদ রৌফ ভাইয়ের কাছেও কৃতজ্ঞ। উনি আমাকে বেশ লেখার ব্যাপারে অনুপ্রেরণা যোগান, আমাকে গদ্য লেখার ব্যাপারেও বেশ অনুপ্রেরণা দেন লেখার জন্য, আর্টিকেল লেখার জন্য। ওনার কাছেও আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার এর পরের কবিতা স্বপ্নে জেগে রই। আমাদের তো আসলে অনেক রকম স্বপ্ন থাকে, আমরা স্বপ্ন নিয়েই বাঁচি। স্বপ্ন না থাকলে আসলে আমরা বাঁচতে পারতাম না, সেই নিয়ে আমার কবিতা। স্বপ্নে জেগে রই। স্বপ্ন আসি, স্বপ্ন দেখি, স্বপ্নে বিভোর হই। স্বপ্ন আজ হাওয়ায় উড়ে, স্বপ্নেই জেগে রই। স্বপ্ন এক, স্বপ্ন দুই, স্বপ্ন তিন চার, এমনি করে স্বপ্ন আমার হাজার হাজার। এর পরের কবিতাটি আমি লিখেছি ঝরা পালকের মতো ঝরে গেলে। 2001 সালে আমার দেবর, আমার একমাত্র দেবর একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। ওকে নিয়ে আমার এটা লেখা। আমি এই লাইভের মাধ্যমে আমি তার আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করে, তার রুহের মাগফিরাত কামনা করছি। ঝরা পালকের মতো ঝরে গেলে। কিছু দগদগে ক্ষত পুড়ে অবিরত, গাঢ় নীল জখম করে শোকের মাতম। সকল বাঁধন ছিঁড়ে চলে গেলে মাটির মায়ায়, অনন্ত কালের জন্য শুয়ে থাকো আকাশ ছায়ায়। তুমি নেই, মাঝে মাঝে ভুলে যায় মন, স্মৃতির হাটে জোনাকির আলো খুঁজে ফিরে সারাক্ষণ। ঝরা পালকের মতো তুমি ঝরে গেলে, কি লাভ হলো বলো, কিছু কি হিসেব মেলে? তোমারই শুধু থমকে গেল জীবন নদীর ঢেউ। দেখো তোমার চারপাশে আজ নেই তো এখন কেউ। কত প্রশ্ন উকি দেয় মনে, কেন 19টি তারা খসে পড়ে। উত্তর মেলেনি আজও, কেবলই শূন্যতা কেঁদে মরে। এরপর আমার যে কবিতাটি, এই কবিতাটি আমি তাদের জন্য লিখেছি যারা সব সময় একটু কানে কানে কথা বলে, মুখে মুখে শব্দ শুনে, যারা একটু ঈর্ষাপরায়ণ। অবশ্য ঈর্ষা জিনিসটাকে আমি খুব পজিটিভভাবেই নেই, কারণ ঈর্ষা না থাকলে আপনি আপনার অবস্থানটুকু বুঝতে পারবেন না। আমি এই জন্য যারা আমাকে ঈর্ষা করেন বা সবাইকে ঈর্ষা করে তাদেরকে আমি ধন্যবাদ। ঈর্ষা না করলে আসলে আমরা বুঝতে পারবো না আমাদের অবস্থানটা কোথায়। আমার এই কবিতার নাম নিন্দুকের কথা শ্মশানে পোড়ায়। ওরা কানে কানে কথা বলে, ওরা মুখে মুখে শব্দ শোনে। কথাদের কোলাহলে ক্লান্ত শহর, আড়ালেই থেকে যায় কষ্ট প্রহর। তবুও থামে না কথাদের মিছিল, শব্দের চাবুকে হৃদয়ে রক্তক্ষরণ। ওরা পোশাকি শরীর মাপে, ওরা দেখে না আত্মার ক্রন্দন। ওরা কবিতা বোঝে না, তাই নিন্দাকে ফেরি করে বাঁচে।
পোড়া মন ছুতে চাই সবুজ সকাল, ঘাসের আঁচলে চোখ মুছে। ভালোবাসা ভালোবাসা পেলে বুক পেতে নেই, দুঃখগুলো দুহাতে জড়াই, যন্ত্রণাদের দুপায়ে মারিয়ে নিন্দুকের কথা শ্মশানে পোড়াই। আলো আমার ছুতেই হবে, এই কবিতাটি আমি লিখেছি করোনাকালে। আমি আসলে ভাবছি যে আসলে আমরা একটা অন্ধকার সময়ের ভিতর পার করছি, খুবই দুঃসময়ের ভিতর ছিলাম, একটা প্যান্ডামিক টাইমে এখনো আছি, সেজন্য আমার এই কবিতাটি লেখা। আলো আমার ছুতেই হবে, পৌঁছতে হবে যেভাবেই হোক, নদীর দুধার কাদা মাখা পথ, তবুও যেতে হবে ওপারে, আলোর খেয়া যে ধারে। চাঁদ হাতছানি দিয়ে ডাকে, যেথায় ডুবে আছি আধারে, বলে চাঁদ আলো নাও, আছি আমি তোমারই দুয়ারে। নিশুতিরা ঝিঝিরি ডাক, আধার নামে প্রহরীর হাত, চাঁদ হাটে পাতার আড়ালে, চোখ যায় ডালে ডালে, গ্রাম থেকে গ্রাম ছুটে চলা নদী আর খাল বিলে। দূরের পথ, যেতে হবে আরো বহু দূরে, এদিকে যায় ওদিকে যায়, পূবে আর পশ্চিমে, আলো আমার ছুতেই হবে, পথ যেখানে থামে। আমার এবারের কবিতা পকেটবন্দি। কিছু স্মৃতি মুছে দেয় তীর ভাঙা ঢেউ, ডুবে যায় অতলে, ভেসে ওঠে কেউ। যে ছবি আমার ছিল, যে ছবি তোমার, এখন সেটা পকেটবন্দি পুরনো কোনো জামার। রঙে ঢঙে নতুন করে সাজিয়ে নিলে তোমায়, ভিন্ন স্বাদের গল্প বুঝি এখন ভীষণ ভাবায়। দিঘির জলে জ্যোৎস্নায় বসে কাকে তুমি আঁকো, আধার ভাঙা সেই সময়ে কার স্মৃতি ভুলে থাকো। কাগজের নৌকো বানিয়ে ভাসালে যার নাম, তার সাথে গল্প ছবি পুরনো চিঠির খাম। আহা চিঠি পুরনো ছবি, আহা কত স্মৃতি, আমিও আমরা ভালোই আছি গেয়ে সময়ের গীতে। আমার এরপরের কবিতা তোমার অভিমুখে। রাত্রির শরীর জড়িয়ে চলেছি তোমার অভিমুখে, প্রেমের কাব্য বুনছে জোনা পথের অন্ধকারে, হাসনা হেনা সুবাস বিলায় তোমার উঠোন জুড়ে, তোমায় ডাকে হিজল তমাল পাতার বাঁশির সুরে। ফুল ভ্রমরার আদর কাটছে বুকের ভেতর গড়ায়, ভালোবাসার নীল সাগরে স্বপ্ন জালে হারায়। তোমায় পেয়ে স্বপ্ন হাসে অল্প সবুজ ঘাসে, মনটা যেন হাওয়ায় উড়ে মেঘের কোলে ভাসে। আমার এবারে যে কবিতাটি পড়ব, পারো তুমি পারো, এই কবিতাটিও আমি এই করোনাকালে আমার লেখা। এই সময়টা আসলে আমরা অনেক নির্ঘুম রাত কাটাই, ঘুম নেই বললেই চলে, সেই থেকে আমার এই কবিতাটি লেখা। পারো তুমি পারো, ঘুম ছেড়ে গেছে সেই কবে, আলোর মিছিল হারিয়ে গেছে অন্ধকারে ডুবে। রাত গভীরে গল্প শোনায় নিশুতি রাতের তারা, স্মৃতির আকাশ মেঘ হয়ে এসে বাজায় এক তারা। জানলা পাশে সবুজ কচি পাতা, শিশির ভেজা হিমেল পরশ বুলায়। সব আছে তবু ঘুমের রাজ্যে ঘুম যে কোথা হারায়। ঘুম আমায় তুমি কেমন করে ভুলতে পারো, পারো তুমি পারো, জানি তুমি কষ্ট দিবে আরো। নির্ঘুম রাজ্যে আমায় বড্ড বেশি ভাবায়, যে তুমি রাত্রির চেয়ে গাঢ় হয়ে কষ্ট জমায়। দীর্ঘশ্বাস আটকে থাকে বুকের খাঁচায়। ইট পাথরের এ নগর অবিরাম পুড়ছে, পোড়া ছাই প্রতিদিন ভেসে আসে বাতাসে। দেয়াল জুড়ে লেগে থাকে সেই পোড়া কান্না, নিশ্চুপ নীরবতা বলে আর না আর না। আমার এবারের কবিতা মেয়েটা আজ বাঁচতে জানে।
মেয়েটা আজ বাঁচতে জানে, পুকুর জলে ডুব সাঁতারে ভাসতে জানে, দুঃখগুলো লুকিয়ে রেখে হাসতে জানে, আঘাত পাওয়ার কষ্টগুলো সইতে জানে। মেয়েটা চুল বাঁধতে জানে, সুখ পুড়িয়ে কাঁদতে জানে, মেয়েটা নাকি হাসতে জানে, দুঃখগুলো বুনে বুনে দুঃখের কাঁথায় বুনতে জানে। মেয়েটা আজ পাখির সুরে গাইতে জানে, ডানা মেলা পাখির মতো বাতাসের বুকে ভাসতে জানে। মেয়েটি ভালোবাসতে জানে। আমার এবারের কবিতা কিছু তো বলো। বাহিরে ঘুটঘুটে অন্ধকার, বোধহয় অমাবস্যা, শুনশান চারপাশ, ভারী হয়ে আসে নিঃশ্বাস। কখন ঘুমিয়ে পড়েছি ঠিক টের পাইনি, কলিং বেলের শব্দে ঘুম ভেঙে যায়, ছুটে যাই, দরজার ওপাশে চেয়ে দেখি কেউ কোথাও নাই। এদিক ওদিক তাকাই, মেঝেতে যদি চিরকুট পড়ে থাকে, কতদিন দেখা হয় না, চেয়ে দেখি কোথাও কিছু নাই। আশার আলো ম্লান হয়ে আসে, আলোটা নিভিয়ে দিয়ে কল্পনা চোখের পরে ভাসে। আনমনা ভেবে যায়, নিজ ঘরে ফিরে দেখি আমি ছাড়া কেউ কোথাও নাই। এ ঘর ও ঘর শূন্য লাগে বড়, একা জড়সড়, বিছানায় এপাশ ওপাশ, শুনতে পাই হাহাকারের দীর্ঘশ্বাস। গভীর রাতে বেজে চলে টেলিফোনের ধ্বনি, বুক ধরফর, বিছানা ছেড়ে উঠি, হ্যালো হ্যালো হ্যালো। ওপাশে নীরবতা, মনে মনে বলি কিছু তো বলো। আমি কবিতা লেখার ব্যাপারে আমি শুধু আমার সিনিয়রদের অনুপ্রেরণা পেয়েছি তা বলবো না, আমি আমার জুনিয়রদের থেকেও আমি অনেক অনুপ্রেরণা পাই। এই সময়ের জনপ্রিয় লেখক সাদাত হোসেনের লেখা পড়ে আমি বেশ অনুপ্রাণিত হই। আমি পিয়াস মজিদের লেখা পড়ে আমার ভীষণ ভালো লাগে। আমি প্রতিভা প্রকাশের প্রধান কর্ণধার মঈন মুরসালিনের কথায়, লেখায়, ভাবনায় আমি বেশ অনুপ্রাণিত হই। আজকে এই লাইভের মাধ্যমে বলি, মঈন মুরসালিন আমাকে যখন বলে কবিতার মাঝে শিল্প খুঁজে, এটা আমার এত অসাধারণ লেগেছে। সত্যি মানে কবিতাও একটা শিল্প, এটা আসলে অনেকে হয়তো বোঝে না। আমি ভীষণ অনুপ্রাণিত হই ওর কথায়, এবং তখন মনে হয় যে না, আমাকেও আমার কবিতার ভেতর শিল্প আনতে হবে। আমার আবার কবিতায় আসি। আমার এবারের কবিতা মেঘের দেশে যাব। এই কবিতাগুলো আমার প্রথম দিককার লেখার। আমার ভীষণ ইচ্ছে মেঘের দেশে যাব, বলবে কি গো তোমরা আমায়, পাখা কোথায় পাও? পাখি যদি ডানা দেয় মনের সুখে উড়ব, মেঘের সাথে পাল্লা দিয়ে দূর আকাশে ছুটব। মেঘের দেশে চাঁদের বুড়ি চরকা কাটে বসে, বুড়ির সাথে কইব কথা মুচকি হেসে হেসে। মেঘবালিকা হয়ে আমি মেঘের দেশে যাব, ফুলের সাথে গন্ধ নিয়ে সুবাস ছড়াবো। ইচ্ছে ছিল শেষ কটা দিন তোমার পাশে থাকা, সময়গুলো আগের মতো একটু ছুঁয়ে দেখা। ইচ্ছে ছিল তোমার সাথে দূরে দেব পারি, দিনের শেষে দিও না হয় আমার সাথে আড়ি। ভেবেছিলাম যাব যখন তোমার কাছে দিব ভীষণ সাজ, লাল শাড়িটা তাই তো আমি খুলেছিলাম ভাঁজ। ইচ্ছেগুলো মিটল না মোর, মনেই থেকে গেল, আমার ইচ্ছেগুলো দূর আকাশে ডানা মেলে দিল। স্মৃতির পাপড়িগুলো আমার এবারের কবিতা। চলে যায় যায় চলে ফেলে আসা স্মৃতিটুকু,
জড়িয়ে ছড়িয়ে চরণ ধুলি ছড়ায়ে আছে আমার আঙিনা জুড়ে। চলে যায় যায় চলে ধুলো মাখা স্মৃতিটুকু জড়িয়ে ছড়িয়ে পড়ে থাক থাক করে আছে যা ছড়ায়ে। ছুঁয়ে ছুঁয়ে যাব স্মৃতির পাপড়িগুলো, নিও না সরায়ে। আমার এবারের কবিতা একটি গানের হারিয়ে যাওয়া সুর। একটি গানের হারিয়ে যাওয়া সুর সে তুমি, একটি গিটারের ছেঁড়া তার সে আমি। শ্যাওলা জমা মন সে ভয়, ঘুনে খাওয়া সমাজ সে ক্ষয়। বিষাদের করুণ সুর অশ্রু সজল, নরপিশাচের ছোবল শহর অচল। সুখ পুড়ে ধোঁয়ায় উড়ে নোনা জল, মায়ের আর্তনাদ চোখ ছল ছল। রক্তে ভেজা মাটি গভীর ক্ষত, অন্যায় মেনে নেয়া পাপ অবিরত। এটা লেখা আমার সমাজের এত খুন খারাপি, ধর্ষণ, এত অরাজকতা, সেগুলো নিয়ে আমার এই কবিতাটি লেখা হয়েছিল। এখন আমি যে কবিতাটি পাঠ করব, মানবতা আজ ফুটপাতে। এটা আসলে আমরা ঘরের ভিতর থেকেও ডেঙ্গু করোনাকে কত ভয় পাচ্ছি। সাধারণ মানুষগুলো যারা রাস্তায় ঘুমায় তাদের আসলে এত আতঙ্ক নেই, এত ভয় নেই। তাদের নিয়ে আমার লেখা এই কবিতাটি। মানবতা আজ ফুটপাতে। দুপুর গড়িয়ে বিকেল, বৃষ্টিতে থই থই পথঘাট। শহরটা যেন কাঁদছে জলে ভেজা ফুটপাত। মগবাজার চৌরাস্তা, এদিকেই আসা যাওয়া। কোলাহল মুখর বৃষ্টি স্নাত শহরের ব্যস্ততা। দুপাশে বড় বড় অট্টালিকা দাঁড়িয়ে শ্রাবণ মেঘে ভিজে। যানজটের শহরে গাড়ির মিছিল যন্ত্র দানবের মতো ছুটে। কাচের জানলা গলে চোখ চলে যায়, দেখি মানবতা আজ ফুটপাতে। গভীর ঘুমে রহিমা বা রাধিকা ঘরহীন শয্যা পাতে দিনে রাতে। রাত হলে শেয়াল শকুনের আনাগোনা, খোলা আকাশের নিচে পাতা বিছানা। কত সূর্য উঠে ডুবে যায় রোজ মেঘে মেঘে বেলা। রাত হলে জ্যোৎস্নায় মাখামাখি তারারা করে খেলা। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে সহস্র ছেঁড়া কাপড়ে শুয়ে কত স্বপ্ন ভিজে যায় বেদনার রং ছুঁয়ে। বুকের কাছে লেপ্টে থাকে সদ্যজাত শিশু, মায়ের পিঠ জড়িয়ে আছে মরিয়ম না হয়ে যিশু। তাদের লাগে না কাপড়, লাগে না মশারি বিছানা। ওদের ডেঙ্গুর ভয় নেই, তাই মশাকেও মানে না। এক টুকরো বস্তা বা কাগজ হলেই চলে, তবুও কি শান্তির ঘুম, ছবিই কথা বলে। আমার এবারের কবিতাটি প্রথম প্রেমের মধুর কাব্য। এই কবিতাটি লিখেছি আমি যারা প্রথম প্রেমে পড়ে এবং সেই প্রেমিকাদের মনের ভাবনাটা তুলে ধরার চেষ্টা করেছি। কতটুকু পেরেছি আমি জানি না, চেষ্টা করেছি। প্রথম প্রেমের মধুর কাব্য। থর থর কাঁপে বুক, গলা শুকিয়ে কাঠ। প্রথম প্রেমের মধুর কাব্য যেন ফাগুনেরই হাট। তুমি বললে মেঘ, আমি বললাম জল। আমার কথা শুনে তুমি হাসলে অনর্গল। প্রথম প্রেমের প্রথম দেখা, বললে আমি শিশির ভেজা ঘাস। আরো বললে কাজল চোখে দেখছো তুমি তোমার সর্বনাশ। চাঁদ ডাকলে তুমি, বললাম সূর্যের আনাগোনা। বললে তুমি আমার চাঁদ, আমার নকশি কাঁথায় বোনা। তুমি বললে আমি অন্ধকারে এক টুকরো আলো। বুঝলাম না হয় বেশ। বললে না তো আমায় তুমি কেমন বেসেছে ভালো। শুনে হেসেই গড়াগড়ি। বললে আমি তোমার আধার ঘরের আলো। বললে আমি আমার চেয়ে আর কে তোমায়
বাসবে বেশি ভালো। বলা হয়নি তার চেয়ে অধিক বলা বাকি, যা বলেছি তার চেয়ে ঢের গোপন করে থাকি। তুমি আমার জীবনের সুখ পাখি, তোমায় আমার ছায়ার সঙ্গে নিবিড় বেঁধে রাখি। বসেছিলাম একটু আড়াআড়ি, বললে করছো তুমি বড্ড বাড়াবাড়ি। মুখোমুখি বসলে দোষ কি ছিল তাতে, স্বপ্নদোল খুঁজে নিত তোমার চাহনিতে। আমি এবার যে কবিতাটি পাঠ করব, আমার এই কবিতাটি বের হয়েছিল চন্দ্রাবতী শিশু সাহিত্য সম্মেলন 2018 বইটিতে। আমি এই কবিতাটি লিখেছিলাম আমার ভাগ্নি নুরহানকে নিয়ে। আমি পাঠ করছি। মাকে নিয়ে নুরির চিঠি। যেদিন মাগো তোমার কোলে জন্ম আমি নিলাম, সেদিন মাগো আমি যেন স্বর্গ খুঁজে পেলাম। গর্ব করি মাগো আমি তোমার মেয়ে বলে, পৃথিবীর সকল সুখ দেব তোমার আঁচলে। তুমি মাগো আমায় কি গো বুকে টেনে নিবে, কোলে নিয়ে মাগো তুমি আদর করে দেবে। তুমি ছাড়া মাগো আমি চাই না কিছু আর, তোমার মতো লক্ষ্মী মা খুঁজে পাবে না কেউ আর। মা যখন বলে আমায় নুরি আয় না বুকে আয়, থাকবি তুই সারা জীবন মায়ের বুকের ছায়ায়। তোকে যখন বুকে টানি পাই যে কত সুখ, সকল ব্যথা ভুলে থাকি আছে যত দুঃখ। মায়ের কথা শুনে আমি পাই যে অনেক সুখ, মাগো তুমি দোয়া করো রাখবো তোমার মুখ। আমি জানি না আমার কবিতা পাঠ কেমন হচ্ছে। আমি বাচিক শিল্পী নই, আবারও বলছি, আমি কবিতা লিখি, ভুল ত্রুটি হতেই পারে। আর আমি তেমন একটা ভালো কবিতা পাঠ করতেও পারি না। আমার সাথে এখানে আছে আমার অনেক শিল্পী বন্ধু, আমার বাচিক শিল্পী বন্ধু, অনেক গুণীজনরা এখানে আছেন। আমি সবার কাছে ক্ষমা প্রার্থী, তারা যেন আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে। আমি এখন আমার শেষ কবিতাটিতে চলে যাচ্ছি। এই কবিতাটি পাঠ করে আমি আমার লাইফ শেষ করব। ও আচ্ছা, না, আমি শেষ কবিতাটির আগে আমার আরেকটা কবিতা আছে, আমি সেটা পাঠ করে নিই। শুধু সেই তুমি নেই, সেই চেনা পথ, চেনা বাড়ি, সেই চেনা ছাদ, চেনা সুর, চেনা গান, সেই মায়াবতী চাঁদ। সবই আছে আগের মতো, আছে মাতাল করা রাত। নেই শুধু সেই তুমি নেই, ভুলে গেছো চেনা পথ, চেনা মুখ, সেই চেনা বাড়ি। ভুলিনি এখনো সেই যে দিতাম কথায় কথায় আড়ি। তুমি চলে গেছো বহু দূরে আমার ভুবন ছেড়ে। মনে কি পড়ে হাতটি ধরে হেঁটেছিলে সোনালি রোদ্দুরে। এসেছিলে সেই চিরচেনা দুরন্ত শহরে, ছুটেছিলে আমার সাথে রোদ বৃষ্টি ঝড়ে। সময়কে সাথে করে 6 ঋতু আসে বছর ঘুরে ঘুরে, সবুজ পাতারা শুকনো হয়ে বাজে মরমরিয়ে। শরতের চাঁদ রাঙা হয়ে সাজে রাতের প্রহর গুণে, পুরনো সুর পিছু টানে হারানো সেই গানে। জীবনটা এঁকে বেঁকে গেছে বহুদূর, তবুও বুকে জমানো আছে স্মৃতিতে ভরপুর। মাঝে মাঝে সেই ছবি এঁকে যায় রোজ, মনে মনে ভাবি বসে যদি পেয়ে যাই খোঁজ।
আমি এখন আমার শেষের কবিতায় চলে যাচ্ছি। এই কবিতাটি পাঠ করে আমি আমার এই কবিতাটির নাম, এই কবিতাটি লেখা আসলে আমাদের এখন একটা ট্রেন্ড হয়ে গেছে, যারা গুণীজন বরেণ্য ব্যক্তি তারা জীবিত থাকতে তাদেরকে আমরা খোঁজ নেই না, খবর নেই না, কদরও করি না তেমন একটা, শুধু ওই জন্ম বার্ষিকী এই সময় আমরা একটু স্মরণ করি। কি মারা যাওয়ার পরে ওনাদের গুণকীর্তনটা একটু বেশি হয়, যেটা আসলে খুবই দৃষ্টিকটু আমার কাছে। আর দেখা যায় যে অনেক বরেণ্য ব্যক্তি খুব কষ্ট পেয়েই মারা যান, তাদের ওই সময়টা আমরা কেউ পাশে থাকি না, কিন্তু মারা যাওয়ার পরে আমরা খুব চোখের পানি ফেলি, অনেক সুন্দর সুন্দর কথা বলি, স্মরণ সভা ডাকি। আমার সেই অনুভূতি থেকে আমার এই কবিতাটা লেখা, আমি পড়ছি। সুন্দর। পরপারে যাওয়ার প্রাপ্তি। আমি আজ পরপারে, তোমরা দেখছি আমার গুণের কীর্তন গাইছ। এতদিন কোথায় ছিলে যখন আমি রোগে শোকে জর্জরিত, দুবেলা খাবার জোগাতে হিমশিম খেতাম, তখন কোথায় ছিলে? কেউ তো খবর রাখনি। আজ খবরে কাগজে শুধু আমার ছবি, আমার কথা বলছে। কেউ কেউ চোখের জলে ভাসছে, কেউ বা আবার স্মরণ সভা ডাকছে। এতদিন কোথায় ছিলে? তোমাদের একটু সঙ্গ পেতে কতবার বুকটা হাহাকার করেছিল, শুধু দুদণ্ড কথা বলবো বলে। সেদিন কিন্তু তোমাদের সময় হয়নি আমায় সময় দেবার। আজ তোমরা আমার কত ভালো ভালো কথা বলছো, যে কথা ভুলে গিয়েছিলাম সেটাও আজ মনে করিয়ে দিচ্ছ। বাহ সুধী সমাজ, তোমাদের সালাম। একটা সময় ঘরের এক কোণে মুখ থুবড়ে পড়েছিলাম, কখনো খেয়েছি, কখনো আবার পত্রিকায় মুখ গুজে রেখেছি। শুধু প্রিয় মুখগুলো দেখব বলে কতবার জানলা খুলে রেখেছিলাম, কতবার যে দরজায় পায়চারি করেছি যদি কেউ আসে। চলার পথে সঙ্গীরা আমায় মনে করে একবার যদি আসে, আড্ডা দেব মন ভরে। নিশ্চয়ই খালি হাতে আসবে না, সঙ্গী পেলে কবজি ডুবিয়ে খাবো। কতদিন খাবার টেবিলে আড্ডার ঝড় তোলা হয় না। দেশের রাজনীতি নিয়ে তর্ক বিতর্ক করব এমন কাউকে তো পাই না। হাজারো প্রশ্ন, আমায় কি তারা ভুলে গেছে? ভুলবে কেন? আমি তো তাদের প্রিয় মানুষই ছিলাম, তাদের প্রাণের বন্ধু। মন কি সান্ত্বনা দেই? ব্যস্ততায় হয়তো সময় করতে পারছি না। হঠাৎ দরজায় টুক করে আওয়াজ, বুকের ভেতরটা হুড়মুড় করে ওঠে। পা দুখানা খুঁড়িয়ে খুঁড়িয়ে দরজায় এদিক ওদিক তাকালাম, কাউকে তো দেখছি না। বন্ধুরা কি চমকে দিতে চায়? দরজার ওপারে নিশ্চয়ই লুকিয়ে আছে। তারপর চমকে দিয়ে জড়িয়ে ধরে বলবে, কেমন আছিস বন্ধু? কি খবর বল? কতদিন দেখা হয় না। না, চমকে দেওয়ার জন্য কেউ আসেনি। বুকের ভেতর কোথায় যেন চিনচিন করে ওঠে। এই ঘরটাতে আমি ছাড়া আমার আপন বলে কেউ নেই। আছে মাঝবয়সী একজন যে আমার দেখাশোনা করে। ছেলেমেয়েরা প্রবাসে থাকে, জীবন সঙ্গী ওপারে চলে গেছে অনেক আগে। নাতিপুতিরা এদেশের আলো বাতাসের সাথে খাপ খাওয়াতে পারে না। শুনেছি ছেলে আমার অনেক নাম করেছে। মেয়েটা মাঝে মাঝে মনে করে, মাসে 1-2 বার ফোন করে, খোঁজ নেয় ঠিকভাবে খেয়েছি কিনা, ওষুধ খেয়েছি কিনা। যে সময়টাতে মেয়েটা আমায় ফোন করে সেই সময়টাতে টেলিফোন সেটটাতে চোখ বোলাতে থাকে। এই বুঝি ক্রিং ক্রিং করে বেজে ওঠে। সময় চলে যায়, টেলিফোন আর বাজে না। হতাশার চাপা কষ্ট নিয়ে বিছানায় শরীরটা এলিয়ে দেই। ভাবি বেলা শেষে বড় একা। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম টেরই পাইনি। উঠে দেখি
হাসপাতালের বেডে শুয়ে ডাক্তার নার্সদের কত যে বিরক্ত করেছি, কেউ আমায় দেখতে এসেছিল কিনা, ঘুম দেখে চলে গেল কিনা। একসময় তারাও বিরক্ত হয়ে যায়। আমার প্রশ্নের জবাব দিয়ে হয়তো সময় নষ্ট করতে চায় না। শেষমেশ সবাইকে ছুটি দিয়ে শেষ ঠিকানায় পাড়ি জমালাম, চললাম। আমার কবিতার এখানে সমাপ্তি। যারা আমার পাশে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে পাশে থেকে অনুপ্রেরণা যোগানোর জন্য। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার আজকের লাইভটি শেষ করছি। শুভরাত্রি।